Hello, my dear friends. Welcome to Online Education Center. I am SS Sir, Department of Biology. আবারও হাজির তোমাদের কাছে নতুন একটি ভিডিও লেকচার নিয়ে সেল স্ট্রাকচার অ্যান্ড সেল ফাংশন। এর আগে গত একটা ক্লাস নেওয়া হয়েছে, আজকে লেকচার 2 ক্লাস নেওয়া হবে এবং আমি আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা প্রত্যেকেই এখন আমরা স্টুডেন্টস, আমরা পড়াশোনা করছি জীবনে একটা স্বপ্ন নিয়ে, একটা লক্ষ্য নিয়ে। তো একটা কথা আমরা সব সময় মনে রাখবো, কনফিডেন্স। এই কনফিডেন্স এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সাকসেসফুল হওয়ার জন্য ভ্যারি করে। টু ডু সামথিং ইন লাইফ, কনফিডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট term and matter. So I think you should always keep up confidence within you to do something in life. আত্মবিশ্বাস আমাদের সব সময় আমাদের মধ্যে রাখতে হবে জীবনে কিছু করতে চলার পথে। বেশ, তাহলে এখন ক্লাস শুরু করা যাক। আমরা গত ক্লাসে একটা বেসিক ক্লাস সেল স্ট্রাকচার অ্যান্ড অর্গানিল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেইখানে সেল সম্পর্কে একটা ব্রিফ ডেসক্রিপশন দেওয়া হয়েছিল। আজকে আমরা পরবর্তী তার ক্লাস নিয়ে আলোচনা করব টাইপ অফ সেলফ থেকে। টাইপ অফ সেলফ, টাইপস অফ সেল। তাহলে দেখো, টাইপস অফ সেল। কোষ সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। কোষ কাকে বলে, কোষ কি জিনিস, সেল থিওরি ইত্যাদি। এবং কিছু বিজ্ঞানী সম্পর্কে তারা কি অবদান রেখেছে এই সেলবিদ্যায়, সেলবিদ্যা কাকে বলে, সেল বায়োলজি কাকে বলে ইত্যাদি বিষয় সম্পর্কে আজকে আমরা টাইপ অফ সেল থেকে আলোচনা করব। তাহলে যত প্রকারের জীব আছে, অল টাইপস অফ অর্গানিজম, আমরা জানি কোষ দিয়ে তৈরি। সে জীব এককোষী হোক অথবা বহুকোষী হোক, জীবনের গঠনটাই কোষ দিয়ে শুরু এবং জীবনের যাবতীয় কাজকর্ম কোষের মাধ্যমে সম্পূর্ণ হয়। এখন এই যে কোষ কত প্রকারের হতে পারে, এই কোষকে বিজ্ঞানী ডগহার্টি 1957 খ্রিস্টাব্দে দুইটি ভাগে ভাগ করেছেন। বিজ্ঞানী ডগহার্টি, তাহলে বিজ্ঞানী ডগহার্টি প্রথম আমরা জানব বিজ্ঞানী ডগহার্টি ইন 1957 এত সালে দুই ভাগে ভাগ করেছেন।
এক প্রোক্যারিওটিক কোষ and দুই ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। তাহলে আমরা প্রথমেই একটা বিষয় জানলাম, বিজ্ঞানী ডগহার্টি ইন 1957 কোষকে দুই ভাগে ভাগ করেছেন, এক প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মাঝে মাঝে কিছু বৈশিষ্ট্য কিছু জীবের মধ্যে পর্যবেক্ষণ করেন। তাই পর্যবেক্ষণ করার পর বর্তমানে বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা এই কোষকে তিন ভাগে ভাগ করেছেন। এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মাঝে আরও একটি ভাগ দিয়েছেন মেসোক্যারিওটিক, মানে মধ্য নিউক্লিয় কোষ, মেসোক্যারিওটিক। তাহলে আমরা কোষকে তিন ভাগে ভাগ করলাম। তাহলে কোষকে আমরা তিন ভাগে ভাগ করলাম বা তিন প্রকার কোষ পেলাম। এক পেলাম প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক। আমরা প্রত্যেক প্রকার কোষের এখন সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে প্রথমেই জানবো আমরা প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে। প্রথমে আমরা জানব প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে। প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল প্রো কথাটার অর্থ হচ্ছে যে প্রিমিটিভ। এখানে প্রো অ্যান্ড ক্যারিওট এই দুটো শব্দ সমন্বয়ে এই শব্দটি তৈরি, প্রোক্যারিওটিক। প্রো মিনস প্রিমিটিভ and karyote means nucleus. Karyote means nucleus. তাহলে প্রিমিটিভ নিউক্লিয়াস যুক্ত কোষ অর্থাৎ আদি নিউক্লিয় কোষ, বাংলাতে অর্থ দাঁড়ায় আদি নিউক্লিয় কোষ। আদি নিউক্লিয় কোষ। আদি নিউক্লিয় কোষ। এখন আমরা কিভাবে চিনব আদি নিউক্লিয় কোষ? কাদের বলে আদি নিউক্লিয় কোষ? তাহলে কিছু বৈশিষ্ট্য, কিছু ক্যারেক্টার, কিছু ফিচার্স দেখে আমরা বুঝতে পারবো যে এবং বলতে পারবো যেগুলো আদি নিউক্লিয়াস কোষ। এক নম্বর কন্ডিশন হবে যে এই যে কোষের টাইপস, এটা নিউক্লিয়াসের গঠনের উপর দুই ভাগে, এই নিউক্লিয়াসের গঠনের উপর তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে নিউক্লিয়াসের গঠনের উপর তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই যে প্রথম যে টাইপ সেল প্রোক্যারিওটিক কোষ, এর মধ্যে কোনো আদর্শ নিউক্লিয়াস থাকে না, বা আইডিয়াল বা টাইপিক্যাল নিউক্লিয়াস থাকে না। টাইপিক্যাল নিউক্লিয়াস অ্যাবসেন্ট। টাইপিক্যাল নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস থাকে না।
টাইপিক্যাল নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস থাকে না। এটা 1 নম্বর কন্ডিশন হতে হবে। তাহলে যে কোষের মধ্যে আদর্শ নিউক্লিয়াস থাকবে না সেটা আমরা প্রোক্যারিওটিক সেল বা আদি নিউক্লিয় কোষ বলবো। এছাড়া এর মধ্যে কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকবে না। 2 নম্বর শর্ত হতে পারে যে কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকবে না, কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকবে না, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকবে না। তাহলে এই দুটো কন্ডিশন বা দুটো শর্ত একবারে ফিক্সড যে আদর্শ নিউক্লিয়াস থাকবে না। তাহলে দেখো আদর্শ নিউক্লিয়াস না থাকলে ক্রোমোজোমও গঠিত হবে না। আদর্শ নিউক্লিয়াস না থাকলে এদের মধ্যে ক্রোমোজোমও গঠিত হবে না। তাহলে ক্রোমোজোম গঠিত হয় না। দেখো এই 3টি শর্ত যেখানে প্রযোজ্য হবে, যদি আমরা কোষ কলানে পর্যবেক্ষণ করি মাইক্রোস্কোপে এবং দেখি যে কোনো নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস কথার অর্থ হচ্ছে যে নিউক্লিয়াসের যে 4টা উপাদান নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ওলাস, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় জালিকা, এগুলো থাকে না বা এরকম সংগঠনযুক্ত নিউক্লিয়াস থাকে না। সিম্পল জেনেটিক বস্তু হিসাবে শুধু ক্রোমোজোম থাকে এবং কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু আমরা ফার্দার যখন ইন ডিটেলসে জানবো বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে, এবং এর আগে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বডিস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি ইত্যাদি, এগুলো পর্দা ঘেরা অঙ্গাণু। কিন্তু এর ক্ষেত্রে এরকম কোনো পর্দা ঘেরা মেমব্রেন বাউন্ড কোনো অর্গানিল থাকে না, যখন দেখতে না পাবো, এবং ক্রোমোজোমও গঠিত হবে না। তাহলে এইভাবে এখন একটা কোষ, সিম্পল একটা কোষ আমি মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করছি, এর মধ্যে কোনো আদর্শ নিউক্লিয়াস নেই। নিউক্লিয় বা জেনেটিক বস্তু হিসাবে শুধু দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, সার্কুলার ডিএনএ থাকে, এরকম দ্বিতন্ত্রী সার্কুলার ডিএনএ থাকে। এছাড়া পর্দা ঘেরা অঙ্গাণু কিছুই থাকে না, ক্রোমোজোমও গঠিত হবে না। তাহলে এরকম সিম্পল একটা কোষ যাকে আমরা আদি কোষ বা আদি নিউক্লিয় কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলছি। এখন এই প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হতে পারে, আমরা অ্যানিম্যাল কিংডম যে 5 কিংডম পড়েছি, 5 কিংডমের প্রথম যে গ্রুপ মনেরা, 1 নম্বর হতে পারে মনেরা। এরা যত মনেরা গ্রুপের মধ্যে যত প্রকার অর্গানিজম আছে, অল অর্গানিজম হচ্ছে প্রোক্যারিওটিক। তাহলে 1 নম্বর হচ্ছে মনেরা। এরা হচ্ছে সবাই প্রোক্যারিওটিক। 2 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াকে এখন আলাদা গ্রুপ হিসাবে আমরা পড়ি, ব্যাকটেরিয়া। 3 নম্বর হচ্ছে আমরা আরও একটা গ্রুপ পড়ব বা জানি, PPLO, প্লুরোনিমোনিক লাইক অর্গানিজম। এই কথাটার অর্থ হচ্ছে প্লুরোনিমোনিক লাইক অর্গানিজম। এবং 4 নম্বর হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি। এরা সবাই গ্রুপ মনেরা, ব্যাকটেরিয়া, PPLO, ব্লু গ্রিন অ্যালগি। এই 4টি গ্রুপ
প্রোক্যারিওটিক যত অর্গানিজম আছে 4টি গ্রুপের মধ্যে তাদের কোষের গঠন প্রোক্যারিওটিক। বেশ, আমরা নেক্সট এখন জানব মেসোক্যারিওটিক কোষ সম্পর্কে। নেক্সট আমরা 2 নম্বর জানবো মেসোক্যারিওটিক সেল। মেসোক্যারিওটিক কথাটাও দুটো শব্দের সমন্বয়ে গঠিত। এক, মেসো মিন্স ইন্টারমিডিয়েট বা মিডিল, intermediate or middle, এবং ক্যারিয়াট মিন্স নিউক্লিয়াস। নিউক্লিয়াস, তাহলে মধ্য নিউক্লিয় কথাটার অর্থ দাঁড়াচ্ছে মধ্য নিউক্লিয় কোষ। বাংলায় কথাটার অর্থ দাঁড়াচ্ছে মধ্য নিউক্লিয় কোষ, মধ্য নিউক্লিয় কোষ। এখন এই যে মধ্য নিউক্লিয় কোষ, এই মধ্য নিউক্লিয় কোষ কি কি কন্ডিশন বা শর্ত সাপেক্ষে আমরা বলবো যে মধ্য নিউক্লিয় কোষ। যদি আমরা কোষ কলাকে পর্যবেক্ষণ করি বা কোনো অর্গানিজমকে পর্যবেক্ষণ করি, এককোষী হোক বা বহুকোষী হোক, তার মধ্যে কি কি আমরা বৈশিষ্ট্য দেখলে আমরা বলবো যে মধ্য নিউক্লিয় কোষ। এখন প্রথম 1 নম্বর শর্ত হতে পারে যে এদের ক্রোমোজোম ও প্রোটিন। আমরা যদি ক্রোমোজোম বলতে কি বুঝি, ক্রোমোজোম বলতে আমরা বুঝি নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। ক্রোমোজোম বলতে আমরা বুঝি নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন। তো এদের ক্ষেত্রে আমরা ক্রোমোজোম দেখব যে আম্লিক প্রকৃতির ক্রোমোজোম প্রোটিন দিয়ে তৈরি। ক্রোমোজোম আম্লিক প্রোটিন দিয়ে তৈরি। তাহলে 1 নম্বর দেখবো আমরা ক্রোমোজোম আম্লিক প্রোটিন দিয়ে তৈরি হবে। আম্লিক প্রোটিন দিয়ে গঠিত। এবং 2 নম্বর হবে এদের যে সেল ডিভিশন। আমরা সেল ডিভিশন 3 প্রকার পড়েছি, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এদের ক্ষেত্রে অ্যামাইটোসিস বা অ্যামাইটোটিক সেল ডিভিশন দেখা যায়। সেল ডিভিশন অ্যামাইটোটিক, অ্যামাইটোটিক প্রকৃতির। বেশ, এখন যখন এই যে সেল ডিভিশন ঘটবে এই প্রকার কোষের মধ্যে, তখন কোনো প্রকার নিউক্লিয় বস্তুর বা নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটবে না। তাহলে এরকম যদি আমরা সেল ডিভিশন দেখি, এটা হচ্ছে কোষ, এটা নিউক্লিয়াস। আমরা জানি যে যেগুলো ইউক্যারিওটিক কোষ, সেল ডিভিশনের সময় নিউক্লিয় পর্দাটা বিলুপ্ত হয়ে যায়, কিন্তু এর ক্ষেত্রে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটবে না। 3 নম্বর হচ্ছে নিউক্লিয় পর্দার কোনো বিলুপ্তি ঘটবে না, কিন্তু এদের নিউক্লিয়াসটা আদর্শ নিউক্লিয়াস যুক্ত।
এই মেসোক্যারিওটিক সেলের নিউক্লিয়াস আদর্শ নিউক্লিয়াস বর্তমান। কোষ বিভাজনের সময় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। কোষ বিভাজনের সময় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। বেশ, এই 3-4টি কন্ডিশন যখন আমরা কোষ কলালে পর্যবেক্ষণ করব মাইক্রোস্কোপে, যখন এগুলো প্রযোজ্য হবে তখন আমরা সেই কোষটাকে বলবো যে মেসোক্যারিওটিক কোষ বা মধ্যনিউক্লিয় কোষ। এরকম মেসোক্যারিওটিক কোষ বা মধ্যনিউক্লিয় কোষের উদাহরণ হচ্ছে, এক্সাম্পল পেরিডিনিয়াম। 1 নম্বর হচ্ছে পেরিডিনিয়াম। 2 নম্বর হতে পারে নকটিলুকা। নকটিলুকা একটি সামুদ্রিক জীব, এককোষী একটি সামুদ্রিক জীব। এবং 3 নম্বর হতে পারে সেরাটিয়াম। বেশ, তাহলে আমরা এখন মেসোক্যারিওটিক কোষ সম্পর্কে জেনে গেলাম। কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারগুলো যদি প্রযোজ্য হয় কোষ কলার ক্ষেত্রে, তাহলে সেই প্রকার কোষ কলাকে আমরা বলবো, বা সেই প্রকার কলার কোষগুলোকে বলবো আমরা মেসোক্যারিওটিক সেল। এবং উদাহরণ পেরিডিনিয়াম, 2 নম্বর নকটিলুকা, 3 নম্বর সেরাটিনিয়াম। আমরা এই উদাহরণগুলো শুধু মনে রাখবো। সিম্পল ব্যাপার, সিম্পল বিষয়বস্তু, এখানে কোনো জটিল মেকানিজম কিছুই নাই। আমাদের বেশ একটা করে উদাহরণ, 1-2 করে উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলো জেনে রাখলেই যথেষ্ট। আমরা এরপরে চলে যাব ইউক্যারিওটিক কোষ সম্পর্কে। লাস্ট যে সেল টাইপস, ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল এই ইউক্যারিওটিক সেল সম্পর্কে এখন আমরা জানবো ইউক্যারিওটিক সেল সম্পর্কে। খুবই ইজি ব্যাপার। এখন আমরা এই ইউক্যারিওটিক শব্দটার অর্থ জানবো। ইউ কথাটার অর্থ হচ্ছে ট্রু বা টাইপিক্যাল। ট্রু অর টাইপিক্যাল কথাটার অর্থ হচ্ছে বাংলা যে আদর্শ বা প্রকৃত। এবং ক্যারিওট কথাটার অর্থ আমরা জানি যে নিউক্লিয়াস। তাহলে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, বাংলার অর্থ দাঁড়াচ্ছে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। এখন কি বৈশিষ্ট্য বা কন্ডিশন বা শর্ত আমরা পর্যবেক্ষণ করলে বা দেখতে পেলে বা লক্ষ্য করলে বা থাকলে আমরা সেই কোষকে আদর্শ কোষ বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ বা আদর্শ নিউক্লিয় কোষ বলা হয়।
আমরা জানব। 1 নম্বর হতে পারে যে এদের নিউক্লিয়াসটা সুগঠিত। সুগঠিত কথাটার অর্থ হচ্ছে যে নিউক্লিয়াসে যে 4টি উপাদান, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিওলাস, এই 4টি কম্পোনেন্ট উপস্থিত থাকবে। তাহলে সেই নিউক্লিয়াসকে আমরা আদর্শ নিউক্লিয়াস বলছি। তাহলে এক কথায় আদর্শ নিউক্লিয়াস বর্তমান, এই ইউক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস বর্তমান। আদর্শ নিউক্লিয়াস বর্তমান। 2 নম্বর, এদের পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকবে, অর্থাৎ পর্দা ঘেরা কোষাঙ্গাণু প্রেজেন্ট। পর্দা ঘেরা কোষ অঙ্গাণু প্রেজেন্ট। দেখো, এবং এদের ক্রোমোজোম গঠিত হয় ইত্যাদি ইত্যাদি আরও অনেক বৈশিষ্ট্য আমরা যখন তুলনা করব, পার্থক্য তুলনা করব, তখন আমরা বিস্তারিত সকল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে এই 2-3টা আমরা বৈশিষ্ট্য যদি আমরা জেনে রাখি তাহলেই যথেষ্ট। এবং এদের খুবই একটা গুরুত্বপূর্ণ, এদের যে ক্রোমোজোমীয় প্রোটিন থাকে, ক্ষারীয় হিস্টোন জাতীয় ক্রোমোজোম প্রোটিন থাকে, ক্ষারীয় হিস্টোন প্রোটিন বর্তমান। ক্রোমোজোমীয় প্রোটিন, ক্ষারীয় হিস্টোন প্রোটিন ইত্যাদি এই বৈশিষ্ট্যগুলো যে ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোষের মধ্যে, সেই কোষগুলো হবে ইউক্যারিওটিক বা টাইপিক্যাল নিউক্লিয়াসযুক্ত সেল। এখন উদাহরণ হতে পারে যে উন্নত উদ্ভিদ প্রাণী কোষ বা আদর্শ উদ্ভিদ প্রাণী কোষ, সেটা বহুকোষী এককোষীয় হতে পারে। তাহলে উদ্ভিদ ও প্রাণী কোষ, 1 নম্বর হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষ। বেশ, তাহলে এই ছিল আমাদের 3 প্রকার কোষ সম্পর্কে আলোচনা। তাহলে এই উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষ, এরা হচ্ছে সব উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষ, সকল এরা সবাই ইউক্যারিওটিক সেল। এখন আমরা এই ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল এবং মেসোক্যারিওটিক সেলের আমরা তুলনামূলক পার্থক্যটা দেখে নেব। তাহলে আমরা জানলাম 3 প্রকার কোষ সম্পর্কে, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, মেসোক্যারিওটিক, তাদের কিছু বৈশিষ্ট্য এবং উদাহরণ, এগুলো আমাদের মনে রাখতে হবে। এখন এই যে আমরা কোষ সম্পর্কে আমরা যে ভাগটা পড়লাম, সেই ভাগটা আমরা শব্দচিত্রের মাধ্যমে দেখে নেব। এখন কোষ, টাইপ অফ সেল মানে হচ্ছে কোষ। বেশ, দেখা যাচ্ছে তো? ওকে, কোষ, এই কোষ সম্পর্কে এখন আমরা ভাগ দেখলাম। প্রথমে দেখলাম ভাগ যে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক। এই প্রোক্যারিওটিক সেল আবার বিভিন্ন প্রকার হতে পারে, আমরা দেখলাম। 1 নম্বর হতে পারে ব্যাকটেরিয়া, 2 নম্বর হতে পারে PPLO, প্লুরোনিমোনিক লাইক অর্গানিজম, 3 নম্বর হতে পারে যে ব্লু গ্রিন অ্যালগি, 3 নম্বর হতে পারে আমাদের মনেরা, 4 নম্বর মনেরা। তাহলে এগুলো সবই প্রোক্যারিওটিক সেল। নেক্সট আমরা দেখলাম মেসোক্যারিওটিক সেল, মেসোক্যারিওটিক সেল।
এখন এই মেসোক্যারিওটিক সেলের আমরা উদাহরণ দেখলাম, সেরাটিনিয়াম, নকটিলুকা। এরপর আমরা নেক্সট এই যে ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষের আমরা ভাগটা দেখে নেব। ইউক্যারিওটিক সেল। এখন এই ইউক্যারিওটিক সেল হচ্ছে উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষ, উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষ। বেশ, এই ছিল আমরা কোষ সম্পর্কে একটা শব্দচিত্র আমরা দেখে নিলাম। এখন আমরা এই কোষের তুলনামূলক পার্থক্যটা দেখব। তাহলে এটা আমরা এখন ছকের মাধ্যমে দেখে নেব। পুরো আমরা যে কোষ সম্পর্কে 3 প্রকার কোষ পড়লাম, সেই 3 প্রকার কোষের আমরা বিষয়বস্তু, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক আর মেসোক্যারিওটিক। এখানে 1 নম্বর আমরা ছক করব যে বিষয়বস্তু। বিষয়বস্তু বেশ দেখা যাচ্ছে। 2 নম্বর আমরা ছক করব, তাহলে বিষয়বস্তুর এখানে একটা ছক করে দিলাম। 2 নম্বর ছক করব যে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক বা প্রোক্যারিওট, প্রোক্যারিওটিক বা প্রোক্যারিওট। নেক্সট পয়েন্ট করব আমরা মেসোক্যারিওটিক। মেসোক্যারিওটিক সেল এবং লাস্ট ইউক্যারিওটিক সেল। বেশ, এখন আমরা পুরো একটা ছকের মাধ্যমে এই 3 প্রকার কোষ সম্পর্কে জানব, পরিচিত হব। প্রথমেই দেখব আমরা বিষয়বস্তু কোষ প্রাচীর। 1 নম্বর বিষয়বস্তু কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকবে কি থাকবে না, মেসোক্যারিওটিক কোষের মধ্যে থাকবে কি থাকবে না, এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে থাকবে কি থাকবে না, সেটা আমরা দেখব। প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোষ প্রাচীর বর্তমান মানে উপস্থিত থাকে এবং যা মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত, যা মিউকোপেপটাইড মিউকোপেপটাইড দ্বারা গঠিত। তাহলে আমরা কি দেখলাম যে প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোষ প্রাচীর থাকছে এবং তা মিউকোপেপটাইড দ্বারা গঠিত, কিন্তু মেসোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই কোষ প্রাচীর থাকে না, অ্যাবসেন্ট। পরিবর্তে কি থাকে, পরিবর্তে পেলিকাল বা ঠিকা থাকে, ঠিকা বর্তমান। এবং আমরা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখব যে ইউক্যারিওটিক কোষের মধ্যে
কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, কেবল উদ্ভিদ কোষে বর্তমান। যা কেবল উদ্ভিদ কোষে বর্তমান, লেখাটা দেখা যাচ্ছে না, কেবল আমি নিচে লিখছি, কেবল উদ্ভিদ কোষে বর্তমান, যা সেলুলোজ নির্মিত, সেলুলোজ নির্মিত। তাহলে এখানে আমরা দেখলাম যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ প্রাচীর মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন, মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন দিয়ে গঠিত। মেসোক্যারিওটিক কোষের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকছে, পরিবর্তে পেলিকাল বা থিকা নামক স্ট্রাকচার থাকছে। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষে থাকছে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, আমরা জানি সকলে, এবং তা সেলুলোজ দ্বারা নির্মিত। আমরা নেক্সট জানবো বিষয়বস্তু নিউক্লিয় আবরণী। 2 নম্বর বিষয়বস্তু আমরা জানবো নিউক্লিয় আবরণী। নিউক্লিয় আবরণী, নিউক্লিয় আবরণী কথার অর্থ হচ্ছে যে নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয় আবরণী থাকে কি থাকে না। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখব প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোনো আদর্শ নিউক্লিয়াসই থাকছে না। তো আদর্শ নিউক্লিয়াস না থাকলে নিউক্লিয় আবরণী বা নিউক্লিয় পর্দাও থাকবে না, তাহলে নিউক্লিয় আবরণী অ্যাবসেন্ট। এর ক্ষেত্রে আমরা দেখব নিউক্লিয় আবরণী অ্যাবসেন্ট। কারণ আমরা জানি যে প্রোক্যারিওটিক কোষের মধ্যে শুধু একটি সার্কুলার ডিএনএ থাকে, ডাবল স্ট্র্যান্ড সার্কুলার ডিএনএ বর্তমান, যা নেকেড ডিএনএ নামে পরিচিত। তাহলে এর ক্ষেত্রে নিউক্লিয় আবরণী বা নিউক্লিয় পর্দা অ্যাবসেন্ট। কিন্তু মেসোক্যারিওটিক ক্ষেত্রে আদর্শ নিউক্লিয়াস থাকে, তাহলে এদের ক্ষেত্রে প্রেজেন্ট। আমরা নেক্সট বিষয়বস্তু দেখব 3 নম্বর। 1 নম্বর হলো কোষ প্রাচীর, 2 নম্বর নিউক্লিয় পর্দা, 3 নম্বর এখন চলে আসবো নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় আবরণী, 3 নম্বর চলে আসবো নিউক্লিয় বস্তু। নিউক্লিয় বস্তু এখন প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেই একই কথা বারে বারে বলছি যে এদের ক্ষেত্রে নিউক্লিয় বস্তু হিসাবে নিউক্লিয়াস থাকে না বা ক্রোমোজোমও থাকে না, কিন্তু নিউক্লিয় বস্তু হিসাবে ডিএনএ বর্তমান, যা ডাবল স্ট্র্যান্ড সার্কুলার ডিএনএ বর্তমান এবং যা নিউক্লিওয়েড বা জেনোফোর নামে পরিচিত। তাহলে নিউক্লিয় বস্তু হচ্ছে নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড বা ডিএনএ, ডাবল হেলিক্স ডিএনএ, সার্কুলার ডিএনএ, ডাবল হেলিক্স সার্কুলার ডিএনএ। ডাবল হেলিক্স সার্কুলার ডিএনএ। মেসোক্যারিওটির ক্ষেত্রে দেখব আমরা যে নিউক্লিয় বস্তু হিসেবে আদর্শ নিউক্লিয়াস যখন থাকছে, তাহলে এর মধ্যে নিউক্লিয়াস যখন আদর্শ আছে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি ক্রোমোজোম থাকবে, তাহলে নিউক্লিয় বস্তু থাকছে ক্রোমোজোম। এর ক্ষেত্রেও থাকবে আদর্শ নিউক্লিয়াস থাকছে, তাহলে নিউক্লিয় বস্তু হিসাবে ক্রোমোজোম। তাহলে আমরা 3টি বিষয়বস্তু সম্পর্কে পরিচিত হলাম। এখন আমরা নেক্সট বিষয়বস্তু সম্পর্কে পরিচিত হব, ক্রোমোজোমীয় প্রোটিন। নেক্সট বিষয়বস্তু হচ্ছে ক্রোমোজোমীয় প্রোটিন। 4 নম্বর বিষয়বস্তু হচ্ছে, দেখা যাচ্ছে তো, ওকে, ক্রোমোজোমীয় প্রোটিন।
বেশ, 4 নম্বর বিষয়বস্তু কর্মজীবী প্রোটিন। এখন প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে ক্রোমোজোম থাকছে সেই ক্রোমোজোমের মধ্যে যে প্রোটিন থাকে, ক্রোমোজোম কথাটা আমরা ক্রোমোজোম মানেই বুঝি যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ এবং তার সাথে প্রোটিন। এর ক্ষেত্রে ক্রোমোজোমীয় প্রোটিন থাকছে পলিঅ্যামাইনো জাতীয় প্রোটিন। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে পলিঅ্যামাইনো জাতীয় প্রোটিন। এবং মেসোক্যারিওটিক কোষের ক্ষেত্রে থাকছে আম্লিক প্রকৃতির নন হিস্টোন প্রোটিন। আম্লিক জাতীয় নন হিস্টোন প্রোটিন। এবং ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে থাকবে ক্ষারীয় হিস্টোন প্রোটিন। তাহলে 4 নম্বর বিষয়বস্তু আমাদের হয়ে গেল। আমরা নেক্সট বিষয়বস্তু সম্পর্কে এখন জানব। নেক্সট বিষয়বস্তু হচ্ছে সেন্টোমিয়ার। 5 নম্বর সেন্টোমিয়ার। বিষয়বস্তু এখানে বুঝাবার কিচ্ছু নাই, এগুলো খুবই ইজি সিম্পল। যখন আমরা আরও বিস্তারিত কোষ সম্পর্কে পরিচিত হব, কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে পরিচিত হব, তখন এগুলো সহজেই আমাদের মনে থাকবে। এখন হয়তো পার্থক্যটা জানছি, তাই মনে হচ্ছে অনেক কিছু পার্থক্য, এটা কী জিনিস ওইটা কী জিনিস, নিউক্লিয় ডবল হেলিক্স সার্কুলার ডিএনএ কী জিনিস, পলিঅ্যামাইনো জাতীয় কী জিনিস, এগুলো আমরা বায়োমলিকুলে পড়ব জেনেটিক্স। এরপর আমরা জানবো এখন সেন্টোমিয়ার। এখন ক্রোমোজোম যখন থাকে না প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে, তাহলে কি এদের সেন্টোমিয়ার থাকবে? আমরা জানি যে এইরকম দণ্ডাকার ক্রোমোজোম থাকে, রড লাইক স্ট্রাকচার বা লাইনার ক্রোমোজোম বলা হয়। এই যে খাঁজের মধ্যে যে এক বিশেষ গঠন দেখা যায়, এটাকে সেন্টোমিয়ার বলে। তাহলে এর ক্ষেত্রে ক্রোমোজোম থাকেই না প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে, তাহলে সেন্টোমিয়ার অ্যাবসেন্ট। মেসোক্যারিওটির ক্ষেত্রেও সেন্টোমিয়ার থাকে না, অ্যাবসেন্ট। এর ক্ষেত্রে প্রেজেন্ট। বেশ, আমরা নেক্সট 6 নম্বর বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব, সেন্ট্রোজোম। এখন এই যে সেন্ট্রোজোম প্রোক্যারিওটিক কোষেও অ্যাবসেন্ট, মেসোক্যারিওটিক কোষেও অ্যাবসেন্ট। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে শুধু প্রাণী কোষে থাকে, কেবল প্রাণী কোষে বর্তমান। এখন আমরা ইউক্যারিওটিক কোষ মানে বুঝবো যে উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষ। উদ্ভিদ প্লাস প্রাণী কোষ। উদ্ভিদ ও প্রাণী কোষ। তাহলে আমাদের 6 নম্বর বিষয়বস্তু হলো। এখন 7 নম্বর বিষয়বস্তু আমরা কোষ বিভাজনের প্রকৃতিটা দেখব। এই যে 3 প্রকারের কোষ, তাদের মধ্যে কোষ বিভাজনের প্রকৃতি। কোষ বিভাজনের প্রকৃতি। এখন এর ক্ষেত্রে যে প্রোক্যারিওটিক কোষ, এটা যেমন সরল প্রকৃতির কোষ, তাহলে এর ক্ষেত্রে কোষ বিভাজনের প্রকৃতি
সরল অ্যামাইটোটিক প্রকৃতি। এর ক্ষেত্রে অ্যামাইটোসিস পদ্ধতিতে বা অ্যামাইটোটিক প্রকৃতির। এই ক্ষেত্রে আমরা যে 3 প্রকার কোষ বিভাজন আমরা পড়েছি এর আগের ক্লাসে, ক্লাস 10, তো আমরা জানি যে এই 3 প্রকারই কোষ বিভাজন এই ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখা যায়। বেস্ট, আমরা নেক্সট বিষয়বস্তু জানবো 7 নম্বর, পর্দাঘেরা অঙ্গাণু। 8 নম্বর আমাদের বিষয়বস্তু হচ্ছে পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু। এর ক্ষেত্রে থাকে না, এর ক্ষেত্রে থাকে থাকে বলতে সব প্রকারই কোষ পর্দাঘেরা কোষ অঙ্গাণু থাকে না, কেবল ক্লোরোপ্লাস্ট থাকে, কেবল ক্লোরোপ্লাস্ট থাকে। এর ক্ষেত্রে থাকে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস ইত্যাদি। নেক্সট আমরা 9 নম্বর দেখব রাইবোজোম। এই প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম 70S প্রকৃতির, 70S। এখন এস এখানে একটা শব্দ আমরা সাইন দেখতে পাচ্ছি, সিম্পল দেখতে পাচ্ছি। এই এস কথাটার অর্থ হচ্ছে ভেটবার্গ বা সিডেনবার্গ ইউনিট, ভেটবার্গ বা সিডেনবার্গ ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। আমরা যখন রাইবোজোম রাইবোজোম যখন গঠন, কাজ ইন ডিটেলসে পড়ব এই সেল অর্গানিজমটা সম্পর্কে, তখন আমরা এই বিষয়ে আলোচনা করব বিস্তারিত। এই 70S এর মধ্যে থাকে 50S প্লাস 30S। এই মেসোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 80S প্রকৃতির রাইবোজোম। এইচটিএস 60S প্লাস 40S। আমরা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম দেখব 80S প্রকৃতি, 60S প্লাস 40X। তাহলে এস সিডেনবার্গ মানে সেডিমেন্টেশন, এটা মাস অফ ডেনসিটি পরিমাপ করার একটা একক, যেমন আমরা ওয়েট মাপি কেজি, গ্রাম ইত্যাদি দিয়ে। তো এরকমই আমরা সেন্ট্রিফিউগেশন মাধ্যমে, সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে কোনো বস্তুকে ঘূর্ণন করে সে তরল মাধ্যমে সেই বস্তুটা থিতিয়ে পড়ার পরিমাপটাকে বোঝায়, তরলের মধ্যে থিতিয়ে পড়ার পরিমাপটাকেই বলা হয় এস বা সিডেনবার্গ ইউনিট। ওকে, আমরা নেক্সট জানবো, আমাদের আর জানার বিষয় প্রয়োজন নয়, অনেক আছে, আমরা যথেষ্ট আলোচনা করলাম এই 3 প্রকার কোষ সম্পর্কে। টাইপ অফ সেল, বিষয়বস্তু, প্রোক্যারিওটিক সেল, মেসোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। তোমরা স্ক্রিনশট নেওয়ার থাকলে স্ক্রিনশট নিলাও বা খাতায় নোট করে তুলে নিতে পারো। খুবই সিম্পল বিষয়বস্তু এগুলো, এগুলো কিছু বুঝার বিষয়বস্তু নয়, সব কিছুই আমাদেরকে মনে রাখতে হবে। কীভাবে মনে থাকবে? বারে বারে পড়তে হবে, একাধিকবার পড়তে হবে, অবশ্যই মনে থাকবে।
বেশ, আমরা এই কোষ তো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা এই কোষকে ভাগ করলাম। এখন আমরা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে ভাগ করব। ওকে স্টুডেন্টস, তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এই ভিডিও লেকচার আরও অধিক থেকে অধিকতর স্টুডেন্টস দেখার সুযোগ পায়। তো এখন নেক্সট আমরা আলোচনা করব শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষের টাইপ। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষের টাইপ। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে দেহকোষ এবং দুই হচ্ছে জনন কোষ। আমরা শুধু ছকের মাধ্যমে বিষয়বস্তুটা দেখে নেব। এক হচ্ছে দেহকোষ, দুই নম্বর হচ্ছে জনন কোষ। দেহকোষ এবং জনন কোষ। প্রথম আমরা বিষয়বস্তু দেখব। এক নম্বর বিষয়বস্তু সংজ্ঞা। সংজ্ঞা দেখে নিব। দেহ গঠনে অংশগ্রহণকারী কোষগুলোকে দেহকোষ বলে। দেহ গঠনে অংশগ্রহণকারী কোষকে দেহকোষ বলে বা সোমাটিক সেল বলে। বডি সেল বা সোমাটিক সেল দেহকোষ বলে। জননে অংশগ্রহণকারী কোষগুলিকে জনন কোষ বলে। বেশ, দুই নম্বর আমরা দেখব তাদের কাজও আমরা কি দেখছি। দুই নম্বর কাজ, এরা দেহ গঠনের কাজ। এরা দেহ গঠনে অংশগ্রহণ করে। এরা জননে অংশগ্রহণ করে। এরা জননে অংশগ্রহণ করে। তিন নম্বর আমরা দেখব প্রকৃতি। প্রকৃতি দেহকোষ সাধারণত হয় ডিপ্লয়েড প্রকৃতির। ব্র্যাকেটে 2n দ্বারা চিহ্নিত করা হয় এবং জনন কোষ হয় হ্যাপ্লয়েড প্রকৃতির। n দ্বারা চিহ্নিত করা হয়। এই ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কথাটা হচ্ছে ক্রোমোজোমের সেট। ক্রোমোজোম সেট যখন দুটি সেটে থাকবে, যখন আমরা ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করব যে চ্যাপ্টারে, তখন আমরা এর সম্পর্কে বিস্তারিত জানব। যখন ক্রোমোজোম দুটি সেটে থাকবে তখন ডিপ্লয়েড প্রকৃতির। দেহকোষের আমাদের দেহকোষ, বডি সেল, সোমাটিক সেল এগুলো সব ডিপ্লয়েড প্রকৃতির, দুটি সেটে থাকে। এইভাবে একটি ক্রোমোজোম, তো এইভাবে একটি ক্রোমোজোম, এরকম দুটি সেটে থাকে। কিন্তু হ্যাপ্লয়েড কোষে শুধু এইভাবে একটি সেটে থাকে। যেমন জনন কোষ, শুক্রাণু, ডিম্বাণু। এটা ভাবো এটা ডিম্বাণু, এটা শুক্রাণু।
তাহলে আমরা এই ব্যাপারটা বুঝলাম, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ব্যাপারটা। নেক্সট আমরা জানবো যে কোষ বিভাজনের প্রকৃতি। কোষ বিভাজন, কোষ বিভাজন মাইটোসিস প্রকৃতি। কোষ বিভাজন মাইটোসিস প্রকৃতি। এদের মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। মিওসিস কি, মাইটোসিস কি, এগুলো আমরা সেল ডিভিশন চ্যাপ্টারে আলোচনা করব। তাহলে এই ছিল আমাদের। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ টু এভরিওয়ান। আজকে ক্লাসে এতটাই। আমরা নেক্সট ক্লাস আবার আলোচনা করব এর পরবর্তী টপিক নিয়ে। থ্যাংক ইউ।